কাছে আইসো আইসো রে বন্ধু, প্রেমের কারণে ভালোবাসো বাইসো রে বন্ধু, আমায় যতনে। পরের দিন সকালে বন্ধুদের বিদায় জানিয়ে কেবলই এসে বসেছে শুদ্ধ। ডাইনিং টেবিলে চেয়ারে বসে তিন বোন গুজুর গুজুর করছে। আজকে সরকারি ছুটি বিধায় সবাই বাসাতেই আছে। শুদ্ধ সোফায় বসে সামনের সেন্টার টেবিলে থাকা এসির রিমোট নিয়ে এসি অন করলো। গরমে যান যায় যায় অবস্থা। তাকে এখনো খেয়াল করেনি হয়তো কেউ। কাউকে ডেকে পানি চাইলেও শুনতে পাবে না, কারণ সাম্য সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান ছেড়েছে। যেন এটা বিয়ে বাড়ি। হঠাৎ মায়ের বকুনিতে সে গান বন্ধ করে ফুটবল খেলতে চলে গেল বাগানে। সৃজনও সেখানেই আছে। গান থামায় সকলের কান, মাথা যেন বাঁচল। এইদিকে শীতল শখ স্বর্ণকে লাল শাক বাজতে দিয়ে গেছেন সিরাত। তিনজন বাজতে বাজতে গল্প করছে। হঠাৎ কি ভেবে শীতল রান্নাঘরে থাকা সীতারা চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল, ও বড়মা, শুদ্ধ ভাইয়ের বিয়ে দিবে না? দিব, ভালো মেয়ের সন্ধান পেলে খোঁজ দিস। খোঁজ আছে, কিন্তু তোমার ছেলের বউ টিকবে না। বিয়ে দিয়ে আর কি করবা? বরং ভাইয়ার বিয়ের চিন্তা বাদ দিয়ে অহেতুক টাকা পয়সা খরচা না করে ওই টাকাগুলো আমাকে দাও, ট্যুর থেকে ঘুরে আসি। শীতলের কথা শুনে সিমিন এবার খ্যাঁক করে উঠে ধমকে বললেন, এ আবার কেমন কথা? বড় ভাইকে নিয়ে এভাবে কথা বলে? দিন দিন বেয়াদবির ধারী হচ্ছে না একদম। আম্মু, পুরো কথা না শুনে শুধু শুধু বকবে না। শুদ্ধ ভাইয়ের বউ টিকবে না, কারণ শুদ্ধ ভাইয়ের সমস্যা আছে। এবার সীতারা সিরাত সিমিন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। এ মেয়ে সমস্যা বলতে কি বোঝাতে চেয়েছে? ওনারা যা ভাবছে তাই? তার মানে সমস্যার কারণে শুধু সায়ন বিয়ে করতে রাজি হয় না? সমস্যা থাকতেও পারে, তাই বলে দুজনেরই? এ আবার কেমন কথা? কই, আগে কখনো শোনেননি তো। শীতল চঞ্চল, কিন্তু সে না জেনে শুনে আন্দাজে কথা বলারও মেয়ে না। তাও আবার শুদ্ধকে নিয়ে। কারণ শুদ্ধকে নিয়ে ভুল বললেই তার কপালে মায়ের নিশ্চিত। তাই তার কথাই গুরুত্বের সঙ্গে নিলেন ওনারা। অতঃপর দিন যা, নিজেরা গুজগুজ করে রান্নাঘর থেকে বেরিয়ে শীতলের কাছে এসে বললেন, হ্যাঁ রে মা, তুই জানলি কিভাবে শুদ্ধর সমস্যা আছে? সকাল থেকে ডান হাত চুলকাচ্ছে, টাকা আসবে বোধ হয়। আচ্ছা, টাকা দেব, এখন বল। ভাইয়ার বন্ধুরাই বলা বলি করছিল, ভাইয়াও ছিল, উনি নিজেও স্বীকার করেছেন। আমি সায়ন ভাইয়ার রুমে যাওয়ার সময় ওনাদের কথা শুনতে পেয়েছিলাম। শীতলের কথা শুনে সীতারার চিন্তা দ্বিগুণ বেড়ে গেল। এই তাহলে বিয়ে না করার মূল কারণ? এর সমাধান নিয়ে পাবেন কিভাবে? না না, জেনে শুনে এসব নিয়ে বসে থাকা যাবে না। আজকেই শারাফত চৌধুরীর সঙ্গে কথা বলতে হবে। প্রয়োজনে ওই দুটি গাধাকে মারতে মারতে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এগুলো চেপে থাকার জিনিস? চেপে রাখলে কি সমাধান হবে? বাবা মায়ের কাছে এত কিসের লজ্জা? না না, এতদিন জানতেন না বিধায় ছেলেদের নানান অজুহাত মেনে নিয়েছেন। আজ যেহেতু জেনেই নিলেন, আর বসে থাকবেন না। এদিকে সোফায় বসা
শুদ্ধর ফোন স্ক্রল করা আঙুলটা থেমে গেছে। ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে মায়ের চিন্তিত মুখের দিকে। ওদের বলা কথাবার্তা ও চিন্তাধারা দেখে শুদ্ধ একবার নিজের শরীরের দিকে তাকালো। তারপর বিড়বিড় করে বলল, কি আশ্চর্য! সমস্যা আমার, আমি কিছু জানি না, অথচ বাড়ি শুদ্ধ সবাই চেনে বসে আছে। বিড়বিড় করে কথা বলে সে পুনরায় ফোন স্ক্রল করতে করতে হাঁক ছাড়ল। শীতল, বাগান থেকে একটা চেলা কাঠ এনে দে তো। শরীর ম্যাচ ম্যাচ করছে, কাউকে ইচ্ছে খুব পিটাই। আচমকা শুদ্ধের কথা শুনে চমকে উঠল উপস্থিত সকলে। ঘাড় বাঁকিয়ে তাকালো আরাম করে বসে থাকা শুদ্ধের দিকে। এই ছেলে আবার কখন এলো? এলো তো এলো, কাউকে ডাকলো না কেন? এদিকে শুদ্ধর কথা শোনা মাত্রই শীতল লাফ মেরে উঠে দাঁড়িয়েছে। চোখ মুখে ভয়, ফাটা বেলুনের মতো চুপসে গেছে তার আদরে মুখখানা। মস্তিষ্কে বারংবার ধাক্কা খেতে লাগলো একটাই কথা, যা শুনে ফেললো না তো, শুনলে কি হবে? যখনই কিছু বলে তখনই এই লোক ভূতের মতো হাজির হয়। এ কোন জ্বালা, এ কোন বিপদ! কিন্তু এখন কি হবে? কি করে নিজেকে বাঁচাবে? পেট ব্যথা করছে না কেন? অন্য সময় তো খুব মাথা ঘোরায়, চোখে ঝাপসা দেখে, সব কিছু অন্ধকার হয়ে আসে। তাহলে এখন কিছু হচ্ছে না কেন? অসুখ ছেঁচড়া লেভেলের, নতুবা যখন দরকার তখন হয় না কেন? আবার যখন প্রয়োজন হয় না তখন দল বেঁধে শরীরের উপর হামলা করে। ইস, এই মুহূর্তে মাথা ঘুরে পড়ে গেলে বাঁচার একটা সম্ভাবনা ছিল। এসব ভাবতে ভাবতে সে হাতের মুঠোয় থাকা শাকগুলো রেখে মিনমিন করে বলল, এই এই আপু, আমি ওয়াশরুমে যাব, আসছি এক্ষুনি। এই কথা শোনা মাত্রই শুধু উঠে এসে তার পথ আটকে দাঁড়ালো। তারপর বাঁ হাতে থাকা ফোনটা পকেটে রেখে বলল, আগে আমাকে তোর কথা ও কাজের হিসেবটা ঠিকঠাক বুঝিয়ে দিয়ে যা। এবার ঝটপট বল দেখি, তখন কার সমস্যার কথা বলছিলি? আমি কিছু বলিনি ভাইয়া, কিন্তু আমি যে অনেক কিছুই বলতে শুনলাম। ভুল শুনেছেন হয়তো, বয়স হলে মানুষ ভুলভাল শোনে। ওহ, এবার যা, বাগান থেকে চালা কাঠি নিয়ে আয়। আর ভুলভাল কিছু বলবো না ভাইয়া। স্বীকার করছিস তাহলে ভুলভাল বকেছিস? স্বীকার না করে উপায় আছে? চেলা কাঠের মার খুব লাগে ভাইয়া। এ কথা বলে শীতল চুপসানো মুখে বড় মার দিকে তাকালো, চোখে মুখে বাঁচার আকুতি। শীতলকে জেরা করতে দেখে সীতারা চৌধুরী ছেলের বাহু ধরে নিজের দিকে ঘোরালেন। সুযোগ বুঝে ছেলের মাথায় পিঠে হাত বুলিয়ে স্নেহের সুরে বললেন, রোগীর কাছে লজ্জা করতে নেই বাবা, এখন সব রোগের চিকিৎসা আছে। সন্তানের কাছে মা হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত ছায়া। মায়ের কাছে কিসের লজ্জা? ডাক্তারের কাছে যা বাবা। সায়ন কই, ওকেও ধরে বেঁধে নিয়ে যা। মায়ের কথাগুলো মন দিয়ে শুনল শুদ্ধ, তবে কিছু বলার আগে সায়নের বাইকের শব্দ শুনে কথাখানা আপাতত চেপে গেল। রাতে সায়ন বেরিয়ে কেবল বাসায় ফিরল, পরনে ঝকঝকে নতুন প্যান্ট ও টি শার্ট। কে বলবে
এই ছেলে কত রাতে ভয়ানক কাণ্ড ঘটিয়েছে। সায়ন বাইকের চাবি আঙুলে নিয়ে ঘোরাতে ঘোরাতে বাড়িতে প্রবেশ করলো। রান্নাঘরের সামনে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সবাই এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে শান্তি দিবি না বলে ঠিক করেছিস তুই? আর কত টেনশনে রাখবি আমায়? মায়ের থমথমে মুখে তিক্ত কথা শুনে সায়নের ভ্রুজোড়া কুঁচকে গেল। সে একবার শুদ্ধর দিকে তাকালো, তারপর মায়ের মুখোমুখি দাঁড়িয়ে বলল, কি করেছি আমি? সকাল সকাল বকছো কেন আমায়? বকবো না তো কি করব? তোর সমস্যা আছে জানাইসনি কেন? সমস্যা? আমার আবার কিসের সমস্যা? সে তারা জবাব দিতে পারলেন না। হঠাৎ ওনার কথা আটকে গেল। মাকে থামতে দেখে শুদ্ধ ফিচেল হাসল। তারপর জবাব দিল, তোমার নাকি শারীরিক সমস্যা আছে, এজন্য বিয়ে করতে ভয় পাও। মা এটাই বলতে চাইছে আর কি। হোয়াট? এ কথা কে বলেছে? কার থেকে এসব শুনেছ আম্মু? ভাইকে রাখতে দেখে কেন জানি শুদ্ধর বেশ মজা লাগছে। সে আর চোখে সিঁড়ির উপর তাকিয়ে এবারও জবাব দিল, শীতল বলেছে। সায়ন সহ সবাই আশেপাশে তাকিয়ে শীতলকে পেল না। বড়দের কথার মাঝে পালিয়েছে সে। শীতলের নাম শুনে সায়নের ভ্রুজোড়া সমান হয়ে গেল। এগিয়ে এসে গ্লাসে পানি ঢেলে ঢক ঢক করে খেয়ে হাতের উল্টো পিঠে মুখ মুছল। তারপর বলল, ওই পাগলের কথা শুনে তুমিও পাগল হলে আম্মু? ওসব কিচ্ছু না। সময় হোক আমি তোমাদের বিয়ের কথা জানাবো। যাই হোক, খাবার বাড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। সত্যি সমস্যা নেই তোদের? যদি না থেকে বিয়েতে এতদের ভয় কিসের? সামনে ব্যস্ততা আরও বাড়বে। কখন বাড়ি ফিরে না ফিরে ঠিক ঠিকানা নাই। এখন বউ আনলে বউ টিকবে না। এর চেয়ে একটু সময় দাও, আর কিছুদিন পর জলজান্ত বৌমা এনে দিব। এই কথা বলে সায়ন সিমিনের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, তোমার না ডাক্তারের কাছে যাওয়ার কথা, গিয়েছিলে? না রে বাপ, আর একটু পরে বের হব। ওকে, আমি সিরিয়াল দিয়ে দিয়েছি। তুমি শুধু ডাক্তারের সহকারীকে আমার নাম বলবে, তাহলেই হবে। শুদ্ধ, বাইরে যাবি? কাজ আছে নাকি কোনো? না, কেন? তাহলে ছোট আমাদের সঙ্গে যা। হুম। এ কথা বলে সায়ন হাত দিয়ে তার চুলে ব্যাক ব্রাশ করতে করতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সিতারা চৌধুরী বুঝলেন ছেলেদের সমস্যা নেই। শীতল বোধহয় বুঝতে ভুল করেছে। তবে এক পক্ষে খুব ভালো হয়েছে, ব্যাপারটা সবারই জানা থাকলো। এই নিয়ে কেউ কথা বাড়ালেন না, তবে স্বস্তির শ্বাস ছাড়লেন। শুদ্ধ আর দাঁড়ালো না, সিমিনকে রেডি হতে বলে নিজের রুমের দিকে পা বাড়ালো। কিছু বলবি? সায়নের কথা শুনে ধীর পায়ে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো স্বর্ণ। একেবারে নিঃশব্দে এসেছে, তাও সায়ন তার উপস্থিতি বুঝে ফেলেছে। তাকে দেখে সায়নের শার্টের বোতাম খুলে ঘামে ভেজা শার্ট ছুঁড়ল কর্নারে রাখা বিন ব্যাগের উপর। খালি গায়ে সিলিং ফ্যান বরাবর বসে পুনরায় জিজ্ঞাসা করলো, কথা কানে যায় না? এক কথা কতবার জিজ্ঞাসা করব? স্বর্ণ নিরুত্তর থেকে নির্বিকার ভঙ্গিতে এসে দাঁড়ালো সায়নের মুখোমুখি। তবে মুখে কিছুই বলল না, শুধু তাকিয়েই রইল। সায়নও তাই।
এভাবে কিছুক্ষণ চোখে চোখে কথা বলে স্বর্ণ রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে পিছনে না ঘুরেই মুখ খুলল। ইনসান অঙ্কনের কাজিন, অঙ্কন রাজনীতিবিদ ছেলে। অঙ্কনকে না পেলে সন্দেহের তীর আপনার উপরে আসতে পারে, কাজেই সাবধান। সায়ন শুনল, তার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। হাসতে হাসতে সে শরীর এলিয়ে দিল নরম বিছানায়। তারপর ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকিয়ে শুধালো, গত রাতে আমার পিছু নিয়েছিলে কেন? দেখতে। দেখে কেমন লাগলো? রাজনীতি করলে রাজনীতিবিদদের মাঝেও হিংস্রতা রাখা উচিত, নতুবা অন্যরা পিষে মারতে দুবার ভাববে না। কাজে মন্দ লাগেনি। ভয় লাগছে না আমাকে? না। কেন? অল্পতে যারা ভয় পায় তাদের জীবনে সফলতার প্রাপ্তি ধরা দেয় না। এসবের মধ্যে নিজেকে আর জড়াস না। তোর কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না। এটা আগে ভাবার উচিত ছিল। নিজের হাতে খুন করতে শিখিয়ে এখন নীতিকথা অনর্থক নয় কি? পরিস্থিতি আমিও পরিস্থিতি বুঝে কাজ করতে প্রস্তুত। বাড়ির সবাই চাইলে কি হবে ভেবেছিস? পিছু ফেরার পথ বন্ধ, আর কিছু করার নেই। এ কথা বলে স্বর্ণ যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল। তাকে যেতে দেখে সায়ন হাসল, অদ্ভুত সেই হাসি। তারপর হাসতে হাসতে বিড়বিড় করল, এই না হলে চৌধুরীদের রক্ত। প্রায় আধা ঘন্টা পর সিমিনার শীতল রেডি হয়ে পার্কিং লটে এসে দাঁড়িয়েছে। সিমিন তখনকার ঘটনার জন্য শীতলকে এখনও বকছেন। শীতল মুখ গোমরা করে চুপ করে মায়ের বকুনি শুনছে। এখানে সত্যিই তার দোষ নেই, সে যে শুনেছে তাই বলেছে, একটা কথাও আগ বাড়িয়ে বলেনি। এসব নিয়ে শুদ্ধর ফ্রেন্ডরা নিজেরা হাসাহাসি করেছিল। শুদ্ধর কাঁধে হাত রেখে কিসব বোঝাচ্ছিল। তাদের কথা শুনেই শুদ্ধর সমস্যার কথা জেনে সবাইকে জানানোর কথা ভেবেছিল সে। তার কপাল খারাপ নয়তো যখনই যা বলে শুদ্ধ তাই শুনতে পায়। কেন? বাসায় নেই জেনেই কথাটা তুলেছিল, কিন্তু কে জানতো কখন এসে ঘাপটি মেরে বসেছে সেই বিশুদ্ধ পুরুষ। আর কিছু বললেই মারতে হবে কেন? সুন্দর করে বুঝিয়ে বলা যায় না? মনে মনে এসব ভাবতে ভাবতে হঠাৎ কানে এলো, গাড়িতে বসো ছোট আম্মু। এ কথা বলে শুদ্ধ গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসলো। সিমিনও বসলো। শীতল বিস্ময় নিয়ে শুদ্ধির দিকে তাকালো। এই লোক তাদের সঙ্গে যাবে নাকি? ও মা, এ কি সর্বনাশের কথা! তারা কি বিয়ে বাড়ি যাচ্ছে যে সঙ্গে যেতে হবে? তারা যাচ্ছে ডাক্তারের কাছে, কারণ তার পিরিয়ড জনিত কিছু সমস্যা রয়েছে। শুদ্ধ গেলে সে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবে না। তার সামনে বলবেই বা কিভাবে তার সমস্যার কথা? ওদিকে তাকে গাড়িতে বসতে না দেখে শুদ্ধ হর্ন বাজালো। শীতল বলার মতো শব্দ না পেয়ে রাগে গজগজ করতে করতে শুদ্ধর পাশে বসলো। গাড়ি চলতে লাগলো হাসপাতালের পথ ধরে। রাস্তায় কি নিয়ে যেন বড় মিছিল বের হয়েছে। দলে দলে ছেলেপুলেদের একটাই জয়ধ্বনি, বিচার চাই, বিচার চাই। সেই মিছিল পার হতে একটু সময় লাগলো। জ্যামে বাঁধা গাড়িগুলো ছুটতে লাগলো আরো 20 মিনিট। এক জায়গায় পানির পাইপ ফেটে পানি বের হয়ে রাস্তার দুই পাশে পানি জমে গেছে। রাস্তা পার হতে গিয়ে দু একজন খিস্তি করে চলে যাচ্ছে।
এসব নানান ঝামেলা শেষে অতঃপর হসপিটালে পৌঁছালো একটু দেরিতেই। কিন্তু রিসেপশনের কাছে যেতেই সিমিনের স্কুল ফ্রেন্ডকে কাঁদতে দেখে দাঁড়িয়ে গেলেন। একবার মেয়ের দিকে তাকিয়ে আবার শুদ্ধর দিকে তাকালেন। ওনাকে মুখে মুখে তাকাতে দেখেই শুদ্ধ বলল, কি হলো, চলো। উনি এবার আমতা আমতা করে বললেন, বাপ, তুই শীতলকে নিয়ে ডাক্তারের চেম্বারে যা, আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ? ওই যে বোরখা পরে মেয়েটা হাউমাউ করে কাঁদছে, ও আমার বান্ধবী, একসঙ্গে পড়েছি আমরা। ও কাঁদছে কেন দেখে আসি। হসপিটালের ভেতরেই থাকবে, এক পা বাইরে যাওয়ার প্রয়োজন হলেও আমাকে কল দিবে। এই কথা বলে শুদ্ধ শীতলকে নিয়ে ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়াতেই শীতলের নাম ধরে ভেতরে ডাকলো। আসতে অনেক দেরি করাতে তারাই শেষ পেশেন্ট। শীতল দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে। এবার কি হবে? এদিকে পুনরায় নাম ধরে ডাকলে শুদ্ধকে যেতে বলে নিজেও যেতে নিলে শীতল হড়বড় করে বলল, আরে না না, আপনাকে যেতে হবে না, আপনি এখানেই দাঁড়ান। কেন, আমি গেলে কি সমস্যা? আছে অনেক সমস্যা। এই কথা বলে শীতল একা একা ডাক্তারের রুমে ঢুকে বসল। ডাক্তার ওকে যা জিজ্ঞাসা করলো আমতা আমতা করে বলল। মহিলা ডাক্তার তবু সে থতমত খাচ্ছে দেখে ডাক্তার জিজ্ঞাসা করলো, সঙ্গে কেউ এসেছে? হুম, শুদ্ধ ভা। শীতল পুরো কথা শেষ করার আগেই সহকারী মেয়েটা হাঁক ছেড়ে বাইরে থাকা তার অভিভাবককে ডাকলো। পাশে ছেড়ে কাউকে বসতে দেখে শীতল সিমিন ভেবে খুশি মনে তাকে হতবাক হয়ে গেল। আবার শুদ্ধ ভাই, এই ছেলেটা অভিভাবক এবং এই মেয়ে এখনো অবিবাহিত দেখে ডাক্তার ধরে নিলেন এই ছেলেই তার ফিয়ান্সি। তাছাড়া এই মেয়ের হাতের অনামিকাতে জল জল করছে খুব সুন্দর স্বর্ণের আংটি। তাছাড়া মেয়েরা আপন ভাইকে নিয়ে এই সমস্যা নিয়ে সচরাচর আসে না। তাই তিনি ধরে নিলেন পাশে বসা সুদর্শন ছেলেটা মেয়েটার হবু স্বামী কিংবা বয়ফ্রেন্ড। তাই রসিক মানুষ হিসেবে তিনি প্রেসক্রিপশন লিখতে লিখতে বললেন, মেডিসিন দিয়ে আমি আমার দায়িত্ব পালন করলাম, এবার আপনিও তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলুন। ডাক্তারের কথা শুনে শুদ্ধর ভ্রু কুঁচকে গেল। তার বিয়ের সঙ্গে শীতলের রোগের কি সম্পর্ক? কী সব বলে এই ডাক্তার? তাকে ভ্রু কুঁচকে তাকাতে দেখে ডাক্তার এবারও নিজের মুখ খুললেন। অবিবাহিত মেয়েদের কিছু কিছু রোগের ট্রিটমেন্ট বিয়ের পর অনেক মেয়ের পিরিয়ড জনিত রোগের সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যায়। আমি কি বলতে চাচ্ছি আশা করি এইবার বুঝতে পেরেছেন। আমি ওর কাজিন। কাজিন লাভ। ডাক্তারের কথা শুনে শুধু আর চোখে একবার শীতলের দিকে তাকালো। শীতল চোখ বড় বড় করে ডাক্তারের দিকে তাকিয়ে আছে। কি আশ্চর্য, এই ডাক্তার পাগল নাকি? না জেনে শুনে তখন থেকে ভুলভাল বকেই যাচ্ছে। পৃথিবীতে পুরুষ পেল না, বিশুদ্ধ পুরুষটাকেই তার হবু স্বামীর খেতাব দিয়ে দিল। অন্যায়, ঘোর অন্যায়। এই অন্যায় মুখ বুঝে মেনে নেওয়া যায় না। সেও নেবে না, কখনো না, কিছুতেই না। তাই সে থমথমে মুখে জবাব দিল, উনি আমার আপন চাচাতো ভাই। না আমাদের প্রেম ছিল, না আছে, আর না ভবিষ্যতে কোনোদিন হবে। যদি পৃথিবীতে পুরুষ হিসেবে শুধু উনিই বেঁচে থাকেন তবু আমি ওনাকে বিয়ে করব না। হ্যাঁ হ্যাঁ, আমার বোনের মেয়েও একই কথা বলতো।
দেখতেই পারতো না তার চাচাতো ভাইকে, গালমন্দ করতেও বাদ রাখতো না। এখন সেই ছেলেরই বাচ্চার মা সে। হেসে খেলে সংসার করছে দুজন, কেউ কাউকে ছাড়া এক দণ্ড থাকতে পারে না। তোমরাও তাই করবে, মিলিয়ে নিও। এবার কি বলবে ভেবে পেল না শীতল। এসব কি কোনো কথা? একসঙ্গে এক বাড়িতে বড় হয়েছে তারা, দিনরাত ঝগড়া করে, মারামারিও হয়, তাদের মিল অসম্ভব। মোদ্দা কথা, এই লোক আর যাই হোক ভালো বর হতেই পারবে না। সারাদিন খ্যাঁক খ্যাঁক করে, ধমকায়, মারে। যে পাগল এই লোককে বিয়ে করবে, করুক কে। সে এর মধ্যে ছিল না, ভবিষ্যতে থাকার প্রশ্নই আসে না। শীতল এসব ভেবে মনে মনে ডাক্তারের গোষ্ঠী উদ্ধারে ব্যস্ত। তখন শুধু এক ভ্রু উঁচু করে বিরক্তি নিয়ে বলল, বাড়তি কথার প্রয়োজন দেখছি না। তাছাড়া বললেই কি আমি তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি? তাই তো যাচ্ছ, নয়তো বলছো না কেন কিচ্ছু? কি বলবো? আমি কি তোর ডাক্তারকে এসব বলতে শিখিয়েছি? উনি তো এসে অবধি ভুলভাল বকে যাচ্ছেন। শুরুতেই ভুল শুধরে দিলে না কেন? সেই দায় আমার না। গলার সাউন্ড আসতে, নয়তো থাপড়ে গাল লাল করে দেব, বেয়াদব। তাদের দুজনের ঝগড়া দেখে ডাক্তার নিজেই থতমত খেয়ে গেলেন। ধুর, বেশি বকার জন্য এমন হলো। পেশায় ডাক্তার হলেও উনি একটু বেশি বাঁচাল প্রকৃতির। পৃথিবীতে নানান রকমের মানুষের বসবাস। কেউ কেউ আছে হাসতে ভালোবাসে, কেউ আছে খেতে ভালোবাসে, কেউ বা ঘুরতে, আর উনি কথা বলতে ভালোবাসে। এর আগেও আগ বাড়িয়ে কথা বলায় বিপাকে পড়েছিলেন, আজও তাই। তবে উনি ঈশ্বরই বললেন না, কারণ ওনার অন্ধ মন এখনো চিৎকার করে বলছে এদের মধ্যে কিছু ঘটবে। কারণ প্রায়ই কাজিন লাভ স্টোরির শুভারম্ভ হয় ঝগড়া আর মারামারি দিয়ে। শুদ্ধর ধমক খেয়ে শীতল আর একটা কথাও বলল না। মন মেজাজ বিগড়ে গেছে। এই পাগল ডাক্তার তার ফুরফুরে মেজাজটাকে নিজের হাতে খুন করেছে। তাই সে রাগে ফোঁস করে অন্যদিকে তাকিয়ে রইল। তখন ডাক্তার বেশ কিছু পরামর্শ দিয়ে প্রেসক্রিপশন এগিয়ে দিল। শুদ্ধ সেটাতে একবার নজর বুলিয়ে উঠে চেম্বার থেকে বেরিয়ে গেল। শীতলও পিছু পিছু গেল। আশেপাশে সিমিনকে না দেখে সিঁড়ি বেয়ে নিচে নামলো দুজন। মুখে রা নেই কারো। রিসেপশন থেকে কয়েক হাত দূরে সিমিন একজন মহিলার পাশে বসে আছে। ছলছল চোখে তাকিয়ে সান্ত্বনা বাণী ছড়াচ্ছেন। যেই মহিলা কাঁদছেন ওনার বাবা মারা গেছে, লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। একটু পর লাশ নিয়ে চলেও গেলেন ওনারা। শুদ্ধ হাসপাতালের সামনে থেকে সব মেডিসিনগুলো নিয়ে সেমিনের হাতে দিল। তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ডাক্তার কি বলল না বলল শুদ্ধ থাকায় আপাতত কিছু জিজ্ঞাসা করল না সিমিন। তবে তাদের গাড়িটা কিছু দূর যেতেই শীতল গমগমে সুরে বলে উঠল, ক্ষুধা লেগেছে আমার। মেয়ের কথা শুনে পিছনের সিটে বসা সিমিন বললেন, বাড়ি গিয়ে খাস, এই তো প্রায় চলেই এসেছি। না, আমি এখনই কিছু খাবো। জেদ করে না মা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তাছাড়া বাইরের খাবার বারণ না তোর। আর একটু ধৈর্য ধর, বাড়ি গিয়ে পেট পুড়ে খাস। না, আমি কাচ্চি খাবো মানে খাবোই, তুমি গাড়ি থামাতে বলো।